নিখোঁজ সার্থক আর স্রোতের খোঁজ পেতে থানায় যাওয়ার আগেই বিশাল এক সারপ্রাইজ পেল সার্থকের বাবা। তো বন্ধুরা, মিঠিচড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি। সার্থকের বাবা তার পিসিমণিকে ডেকে বলতে থাকে, দেখ, আমাদের কিন্তু আর এক মুহূর্তও অপেক্ষা করা ঠিক হবে না। আমাদের এখনই গিয়ে পুলিশ স্টেশনে ওদের জন্য একটা মিসিং ডায়েরি করে আসতে হবে। কথা শুনে সার্থকের পিসিমণি বলতে থাকে, দাদা, তুমি বরং তাই করো। এই কথা বলে দরজা খোলা মাত্রই সার্থককে আর মাথা ভর্তি সিঁদুর পরে স্রোতকে দেখে সার্থকের বাবা অবাক হয়ে যায়। সার্থক আর স্রোতকে বরকনের বেশে সার্থকের বাবা দেখে চমকে ওঠে আর বলতে থাকে, কি ব্যাপার, আমি এ কি দেখছি? সার্থকের পিসিমণি বলতে থাকে, কি ব্যাপার দাদা, তুমি এমন করে চিৎকার করলে যেন তুমি ভূত দেখে ফেলেছ। সার্থকের বাবা বলতে থাকে, সেরকমই কিছু। কথা শোনা মাত্রই সার্থকের পিসিমণি স্রোতকে মাথা ভর্তি সিঁদুর পরা অবস্থায় দেখে চমকে ওঠে আর বলতে থাকে, কি ব্যাপার, এ কি দেখছি আমি? তখনই সার্থক বলতে থাকে, আগে আমাদেরকে একটু ভেতরে আসতে দেবে, তারপর আমি না হলে সবকিছু তোমাদেরকে খুলে বলছি। বাড়িতে ঢোকা মাত্রই স্রোত সার্থকের পিসিমণিকে জড়িয়ে ধরে খুবই কাঁদতে থাকে আর বলতে থাকে, পিসিমণি, আমার সব শেষ হয়ে গেল। আমার এই ভাইপো আমার জীবনের সবকিছু শেষ করে দিল। এই কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে, আমি তোমার জীবনের সবকিছু শেষ করে দিয়েছি? তুমি কি একবারে বাচ্চা কচি ছেলে? তুমি কি কিছুই বোঝো না? তুমি জানো না তখন কি পরিস্থিতিতে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি? তা সত্ত্বেও তুমি বারবার ধরে আমার উপর আঙুল তুলছো কেন, সেটাই আমি বুঝতে পারছি না। এমনটা তো না তুমি এই পরিস্থিতিতে পড়োনি, তোমাকে বাঁচাতে গিয়েই তো আমাকে এই উদ্যোগটা নিতে হয়েছে। তুমি সব দোষ আমার উপরেই দিয়ে দিচ্ছ। তখনই সার্থকের বাবা বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে, একটু খুলে বলবি? তখনই সার্থক বলতে থাকে, বাবা, আমি একটা ভুল করে ফেলেছি। আমাদের দুজনের একটা পরিস্থিতির শিকার হতে হয়েছিল আর তার কারণেই হঠাৎ করে স্রোতের স্মৃতিতে আমি সিঁদুর দিয়েছি। কথা বলা মাত্রই সার্থকের বাবা মনে মনে হেসে ওঠে আর বলতে থাকে, ঠাকুর, তুমি আমার চাহিদার থেকেও আজকে তুমি আমাকে অনেক বেশি দিয়েছো। লোকে ঠিকই বলে, ভগবান যা দেতা হ্যাঁ তা ছপ্পরে ফাটকে দেতা হ্যাঁ। এই সত্য কথা। আর আজকের আমি চাক্ষুষ প্রমাণও পেয়ে গেলাম। ভগবান, তোমার চরণে কোটি কোটি প্রণাম। এই কথা বলেই সার্থকের বাবা সিরিয়াস হয়ে বলতে থাকে, তুই কি বলছিস? এসব কি কথা শোনাচ্ছিস? তুই এত বড় একটা কাজ করলি যেটা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না? তখনই সার্থক বলতে থাকে, বাবা, অমনি তুমিও আমার উপর চড়াও হয়ে উঠলে। কোন পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করেছি সেটা তো তুমি শুনবে। তখনই স্রোত বলতে থাকে, হ্যাঁ, যখনই উনি বিপদে পড়বে ওনার সামনে যেই মেয়েই দেখবে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে দেবে। তোমার ছেলে ঠিক এমনটাই, দেখেছো তো আঙ্কেল? এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে, যাক দাদা, তুমি যে উদ্দেশ্য করে পাঠিয়েছিলে তার থেকে বেশি সফল হয়েছো, তুমি বেশি ফল পেয়েছো। তখনই সার্থকের বাবা বলতে থাকে, তোমরা আগামীতে কি করবে? কি স্রোত, তুমি তোমার বাড়ির লোকজনদের জানাতে চাও? স্রোত বলতে থাকে, দেখো আঙ্কেল, এখন আমার বাড়ির পরিস্থিতি এমনই যে এই মুহূর্তে যদি আমি সবকিছু ওনাদের জানাতে যাই তাহলে কিন্তু আমার একেবারেই রক্ষে থাকবে না। এমনিতেই তো আমার নীলু দিদি ভাইয়ের কথা জানো, যে একটুতেই বাড়ির সবাইকে কিভাবে উস্কে আমার বিরুদ্ধে করতে হবে সেটাও খুব ভালো করেই জানি। এখন আমি বাড়ির সবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো বলো তো? উনি সার্থকের বাবা বলতে থাকে, তুমি বরং একটা কাজ করো, তোমার বড় দিদি ভাইকে সবকিছু জানাও। স্রোত বলতে থাকে, না, এখন আমার দিদি ভাইকে কোনো কিছু জানানো যাবে না। ও সদ্য মাত্র ওর সংসারে ফিরে গিয়েছে। এই পরিস্থিতিতে ওর জীবনে আবার নতুন করে অশান্তি শুরু হোক সেটা আমি চাই না। তখনই সার্থক বলতে থাকে, তাহলে তুমি কি করবে? তাহলে কি তুমি আমার বাড়িতেই থেকে যাবে? এই কথা শুনে স্রোত বলতে থাকে, আপনার বাড়িতে আপনার স্ত্রী হয়ে এখন থাকার পুরো অধিকার আছে, তাই না? কি বলেন আঙ্কেল? তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো, আশা করব সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের কিন্তু একটা রেসিপি শেয়ার করার জন্য তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দেখো, কিছুটা চাল গুঁড়ো করে নিয়েছি আর তার সঙ্গে আমি কিন্তু এক বটি, মানে ওই চালের পরিমাণ অনুযায়ী কতটা চিনি লাগবে ঠিক ততটাই আমি কিন্তু চিনিটা পেস্ট করে নিলাম। এরপর আমি কিন্তু একটা ডিমও ভেঙে নিলাম। ডিমটা ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব।
এরপর ডিমটা ফেটানো হয়ে গেলে দেখো আমি কিন্তু চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করব। তো চিনিটাকে আমি পুরো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে ফেটাবো। ফেটাতে ফেটাতে ঠিক একটা যখন হলুদ কালার থেকে একটা সাদা কালার চলে আসবে তখনই আমি কিন্তু চালের গুঁড়োটা মিক্সড করব। এখন আমি ওই চিনিটা আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আগের থেকে একটা সাদা ভাব চলে এসছে। এরপর আমি কিন্তু আস্তে আস্তে করে ওই চালের গুঁড়োটাকে মিক্সড করে নেব। আর চালের গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে নেব, যেহেতু আমি এক হাতে করছি তো এই জন্য মানে মানে পাত্রটা ঘুরে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো করে এবার চালের গুঁড়োটাকে মিক্সড করে নেব। আর চালের গুঁড়োটাকে মিক্সড করতে করতে কিন্তু একটা ডো চলে আসবে। ঠিক ডোটা কিন্তু অনেকটাই মোটা শক্ত হবে না, আবার অনেকটা নরমও হবে না, ঠিক মিডিয়াম রাখতে হবে। আর দেখবে যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু অল্প একটু পরিমাণ জল মেশাতে পারো, আর যদি ডোটা নরম হয়ে যায় তাহলে কিন্তু অল্প মানে ওই 1 কাপের থেকে তুমি একটু পরিমাণ মতো তোমরা চালের গুঁড়ো আরও একটু অ্যাড করে নিতে পারো। তো এখন আমার দেখো এই রকমভাবে আমি হাত দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব। আর এখন দেখো খুব শক্ত নয় আর খুব নরমও নয়, একটা ডো আমি তৈরি করে নিয়েছি। আর খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এই মিশ্রণটা মাখার পর কিন্তু খুব বেশি দেরি করা যাবে না, একে বেশি সময় রাখা চলবে না। সঙ্গে সঙ্গেই আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, আর এইভাবে শেপ দিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে। তোমরা যেভাবে চাইবে বিস্কুটের আকারে শেপ দিতে পারো, যেভাবে খুশি সেভাবে শেপ দিতে পারো। তো আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি, আর হাতে একটু সাদা তেল তো নিয়েই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি করে এগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তারপর কিন্তু তাপটা কমিয়ে দিয়ে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি করে ছাড়া চলবে না, কারণ এইগুলো অনেকটাই ফুলে যায়। এইভাবে সবগুলোই আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো আস্তে আস্তে করে তাপ দিতে হবে, আর আস্তে আস্তেই এটা ভেজে নিতে হবে, কারণ এটা গরম অবস্থায় এতটাই নরম থাকে, ভীষণই নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুবই মানে নরমও হয় আর খুবই মুচমুচে হয়। তো যাই হোক, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এরপর আমি কয়েকটা ভেজে নিয়ে তোমাদের সামনে চলে এলাম, আবারও আমি অন্যদিকে ভাজছি। তো দেখো এইটা কতটা শক্ত হয়েছে, তো এখনও পুরো মানে ঠান্ডা হয়নি, তবুও এরকম শক্ত, কিন্তু যখন আমরা তৈরি করব এতটাই নরম যে খুবই মানে সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। আর একটু আমার লেগে গেছে, আর ওটা কিন্তু এইভাবে চালের গুঁড়োর এই বিস্কিটটা এইভাবে ফেটে যায়, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আর খুবই টেস্টি হয়। তো আমি ফার্স্ট টাইম বানালাম, যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি। তো এই পর্যন্ত ভিডিওটা, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।